সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। এমন একটা দিন দেখার জন্য কত নির্ঘুম রাত পাড়ি দিয়েছি জানিস। আজ তুই আমার ঘরে আমার জন্য বসে আছিস। এই অনুভূতি আমি তোকে কিভাবে বোঝাবো? এতক্ষণে অস্বস্তি নিমেষেই ভুলে যায় প্রিয়তা। তনুরের প্রতিটি কথায় গভীরতা সে নিজে উপলব্ধি করতে পারছে। এই মুহূর্তে ঠিক কি বলা উচিত প্রিয়তা তা ঠাহর করে উঠতে পারল না মেয়েটা। তার আগেই তার মাথার ঘুমটা একটানে খাটের নিচে ফেলে দেয় তরমুজ। মেয়েটার মুখ উন্মুক্ত হতেই তার ঠোঁট আঁকড়ে ধরে তরমুজ। হাত দিয়ে বেখেয়ালি ভাবে নিজের পাঞ্জাবির ওপরে বোতাম খুলে তাও নিচে ফেলে দেয়। আলগোছ ভাবে হাতে রাখে প্রিয়তার শাড়িতে। শাড়ি পরিয়ে দেওয়ার সময় কোনো পিন ব্যবহার করা হয়নি, তাই তো তৈমুর টান দিতেই আঁচল তার হাতে চলে আসে। উন্মুক্ত হয় মেয়েটার বক্ষপিঞ্জর। রুমের লাইট আগে থেকেই নেভানো ছিল। তনুর হাত বাড়িয়ে বেড সাইড ল্যাম্পটাও অফ করে দিল। ভীত হয়ে প্রিয়তা তৈমুরের পেশিবহুল বাহু আঁকড়ে ধরে। তাতে যেন আরো আশকারা পেয়ে যায় সে। রাত বাড়তে থাকে, সাথে তৈমুরের প্রতিটি ছোঁয়ার গভীরতাও বাড়তে থাকে। তৈমুর ব্যস্ত আদরে আদরে ভরিয়ে দিতে। ছোটখাটো গরনের প্রিয়তা তার সাথে তাল মেলাতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে তৈমুরের বাহুডোরে। নতুন বউকে একা শ্বশুরবাড়ি পাঠাতে হয় না। এই নিয়ম অনুসারে কাল প্রিয়তার সাথে মিমকে পাঠানো হয়েছে। নিয়ম অনুসারে কনের দাদি নানির সাথে গেলেও প্রিয়তার তেমন কেউ নেই বলে মিমকে পাঠানো। গতকাল সে ইফার ঘরে ছিল। একদিনের ব্যবধানে মেয়েটা ইফার সাথে ভাব হয়ে গেছে বেশ ঘনিষ্ঠ। ইভা ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল। ঘরে এসেও দেখতে পেল মেয়েটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। সে আবারও ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই মনে পড়লো কালকে দেওয়া ফুলটার কথা। ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে সযত্নে নিয়ে এসেছিল ফুলটা, কিন্তু কাগজ খুলে দেখার সময় হয়নি। সেই কথা মনে পড়তে টেবিলের ড্রয়ার থেকে ফুলটা বের করে। একদিনেই নেতিয়ে গেছে ফুলটা। ফুলের দাঁতিতে পেঁচিয়ে টেপ দিয়ে আটকে রাখা কাগজটা খুলে ফেলে। তাতে গুটি কয়েক শব্দে লেখা। কাগজের 2 লাইনে লেখাটুকুতে চোখ পড়তেই ইফার অধরে হাসির রেখা প্রসারিত হয়। মনে মনে আওড়ায়, আমিও আপনার হয়েই আছি উকিল সাহেব। তোমার হাতে কি আপু? নিমের কথায় ইফার ভাবনার ছেদ ঘটে। মেয়েটা মাত্র ঘুম থেকে উঠেছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ইফা দাঁড়িয়ে পেছনের দিকে হাত দিয়ে আবারও কাগজটা ড্রয়ারে রেখে দিল। কই না তো, আমি এই ফুল দেখছিলাম। ঘুমের চোখে মাথা নাড়ায় মেয়েটি। অনেক সকাল হয়েছে। না, সকাল 6টা বাজে কেবল। লম্বা এক শাওয়ার শেষ করে ঘরে এলো তৈমুর। আয়নার সামনে চুল ব্রাশ করতে করতে চোখ যায় খাটে কাছুমাছু হয়ে শুয়ে থাকা প্রিয়তার দিকে। কালকের সকালে আর আজকের সকালের মাঝে কতটা তফাৎ। আর হালকা হেসে প্রিয়তার দিকে এগিয়ে যায়। প্রিয়, একবার দুইবার ডাকার পরে প্রিয়তা পিটপিট করে তাকায়। সামনে তৈমুরকে দেখে প্রথমে তরটা খেলেও পর মুহূর্তে মস্তিষ্ক তাকে সিগন্যাল দিল যে সে কাল রাতে এই বাড়ির বউ হয়ে এসেছে। উঠতে নিয়ে আবারও শুয়ে পড়ে। শরীর জুড়ে চিনচিনে ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয় মেয়েটা। তার এহেন অবস্থায় তৈমুর উদ্বিগ্ন হয়ে ওঠে। রাতে পেন কিলার নিস নে? প্রিয়তা কথা বলে না, কাচুমাচু করে আবারও কথার ভেতর ঢুকে যায়। তৈমুর তাকে সাহায্য করে উঠে বসতে। এরপর পাশের প্লেট এগিয়ে দিয়ে বলে, সম্পূর্ণ শেষ করে মেডিসিন নেবে, এরপর শাওয়ার নিয়ে নিচে চলে যাবে। সম্মতিসূচক মাথা নাড়ে প্রিয়তা। তৈমুর এগিয়ে গিয়ে সাইড টেবিল থেকে সরু একটা বক্স বের করে আনে। লম্বা সরু বক্স থেকে সোনালী নূপুর বের করে পরিয়ে দেয় প্রিয়তার দুপায়। প্রিয়তা এক নজর সেদিকে তাকায়। নূপুরটায় সম্পূর্ণ সূক্ষ্ম হাতের কাজ করা। পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। বলে মিষ্টি হাসে প্রিয়তা। ওর ভেতরের জড়তা কেটে যেতে দেখি তনুর স্বস্তির শ্বাস ফেলে। মিম ঘুম ঘুম চোখে ঘর থেকে বের হয়ে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো। তখনই ঘুমের ঘোর কেটে যায় তার। মিম পড়ে যেতে নিলে শাহিদ তাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু তার আগে মিম সরে যায়। ফলে শাহিদের বাড়িয়ে দেওয়া হাত এসে লাগে মিমের মুখ বরাবর। মুখ উঁচিয়ে একবার দেখে নিল কার সাথে ধাক্কা লেগেছে। লোকটাকে সে তৈমুরের সাথে দেখেছে, কিন্তু ইনি কে মিম তা জানে না। দেখে চলতে পারেন না? আপনার হাত লেগে আমার এত সুন্দর স্কিন স্পট পড়ে যেত এখনই। তিরিক্ষি আওয়াজে বলে মেয়েটা। আমার হাত আপনার গায়ে লাগতে যাবে কেন? আমি তো আপনাকে ধরতে নিচ্ছিলাম, আপনি সরে গেলেন। ভালো কাজের জামানায় নেই দেখছি। মিমের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সাহেব। অপরপক্ষের কঠিন সুর শুনে মিম কিছুটা দমে যায়। আপনার নামে আমি তৈমুর ভাইয়ের কাছে নালিশ করব। আপনি আমাকে হ্যারাস করেছেন। বলে সাহেবকে কিছু বলতে না দিয়েই গটগট পায়ে সেখান থেকে চলে যায়।
পেছনে রয়ে যায় হতভম্ব হয়ে থাকা সাহেব। যাক বাবা, আমি আবার কি করলাম? বাজারে সব থেকে বড় মাছ আনা হয়েছে শুধুমাত্র নতুন বউকে কাটতে দেওয়া হবে বলে। প্রিয়তা মাছ দেখেই ভয় পাচ্ছিল, কিন্তু নুরি বেগম সাহায্য করায় সে মাছ কাটতে সফল হয়েছে। আরো কিছু রীতি নিয়ম মেনে তাকে তৈরি হতে পাঠিয়ে দেওয়া হয়। তৈমুর সকাল থেকে এটা ওটা করতে ব্যস্ত, নিজের বিয়েতেও ছেলেটা বসে নেই। দুপুরের আগ থেকেই সকলে আসতে শুরু করেছে। তৈমুর তোফাজ্জল হাসান আর তোফায়েল মিলে তাদের আপ্যায়নে ব্যস্ত। তৈমুর সামনের গেটেই দাঁড়িয়েছিল, তখনই গেট দিয়ে প্রবেশ করেন মুবিন। তৈমুর তাকে দেখে এগিয়ে যায়, হাতে হাত মিলিয়ে কোলাকুলি করে দুজনে। তৈমুর আর মুবিনকে একসাথে দেখে অভ্র সাহেব তাদের দিকে এগিয়ে আসে। ইয়ে মানে আপনি তো পেয়ে গেলেন ভাই। এবার যদি আমার ভালোবাসাটা পেতে সাহায্য করতেন। তৈমুর মুখ খোলার আগেই অভ্র এসে ফোড়ন কাটে। তোমার ভালোবাসা সে আবার কোন ক্ষেতের মূলা? তপ্ত এক শ্বাস ফেলে তৈমুর সেখান থেকে প্রস্থান করে। পৃথিবীতে কি কম মেয়ে ছিল যে এরা সব তার বোনদের পছন্দ করে বসে আছে? তৈমুর বিয়ে উপলক্ষে আসা অভ্র আর রবিন কাল সকালে চলে গিয়েছে চট্টগ্রাম। অভ্র চলে যাওয়ার আগে রুহানির সাথে কথা বলে যেতে চেয়েছিল, কিন্তু চলে যাওয়ার আগে পুরোটা সময় তৈমুর তার সাথেই ছিল। তৈমুরের চোখ ফাঁকি দিয়ে রুহানির সাথে দেখা করতে যেতে পারেনি সে। এসবের কিছুই রুহানি জানে না। অভ্র যে চলে গিয়েছে সেটাও রুহানি জানতো না। কালকে বিকালে ঘুম থেকে উঠে জানতে পারে যে অভ্র চলে গিয়েছে। সেই থেকে মন আকাশে মেঘ জমেছে তার। তৈমুরের হলুদের দিন সিঁড়িতেই তাদের বাক্য বিনিময় হয়েছিল। এরপর সামনে দেখা হলেও অভ্র তেমন কিছুই বলেনি। তাকে এড়িয়ে যাচ্ছে কি না তাও বোঝেনি রুহানি। নিজের ওপর রাগ হয় রুহানির। সে তো এতটা নমনীয় হয় যে কেউ একজন এসে বলল বিয়ে করবে আর সে মেনে নেবে, তাও আবার তার মতন কালো মেয়েকে অভ্রর মতন সুদর্শন পুরুষ বিয়ে করবে। এটা সে কি করে ভেবে নিল? মানুষের একটা স্বভাব আছে, কেউ যদি তাকে আগলে নিতে চায় আগপিছ না ভেবে মানুষ তাদের সায় দেয়। তেমনটা হয়েছে রুহানির সাথে। একবার একজনের অবহেলার পাত্র হয়ে এরপর অভ্রর নমনীয়তা তার মন কাড়ে। হয়তো সে মুখে স্বীকার করবে না, কিন্তু সে না চাইতেও অভ্রর কথা ভাবছে, তার অনুপস্থিতি নিয়ে মন খারাপ করছে। এগুলো কিসের লক্ষণ? না, আর ভাবতে পারছে না সে। যা হওয়ার হবে। রুহানি নিজেকে এমন ভঙ্গুরভাবে তৈরি করেনি যে কেউ এসে তাকে ভেঙে দিতে যাবে। নিজেকে ধাতস্থ করে রুম থেকে বেরিয়ে যায় রুহানি। একা থাকলে এসব ভাবনা মাথা থেকে সরবে না। রিসেপশনের পর গোটা 2টি দিন কেটে যাওয়ার পরও তৈমুর প্রিয়তাকে বাপের বাড়ি নিয়ে যায়নি। প্রিয়তা কিছু বললে বা রাগ দেখালে কারণস্বরূপ দেখিয়েছে, এত বছর ওপারে ছিলি, এখন আমার সাথে থাকতে হবে। এরপর প্রিয়তাও আর কিছু বলেনি। তৈমুরের ব্যস্ততাও আর তার চোখের সামনেই। লোকটা সেই সকালে বের হয়, মাঝে মাঝে খেয়েই বের হয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়, তাই প্রিয়তা নিজ থেকেই তাগদা দেয়নি। আজকে হাসিয়া বেগম প্রিয়তাকে পায়েস রান্না করার দায়িত্ব দিয়েছেন। আপাতত প্রিয়তা রান্নাঘরে দুধে জাল করছিল, তখন রান্নাঘরে নুরি বেগম প্রবেশ করে। হোয়াট ডুইং বেটা? নুরি বেগমকে দেখে মিষ্টি করে হাসে প্রিয়তা। পায়েস বানাবো ছোট মা। নুরি বেগমের সাথে পেছনে রুহানি আর ইভাও রান্নাঘরে উপস্থিত হয়। সকলে মিলে আড্ডা দিতে দিতে প্রিয়তার পায়েস রান্না শেষ। হাতের কাজ শেষ করে প্রিয়তা চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায়। বাড়ির মেয়েরা আড্ডায় বসেছে। ডোরবেল বাজার আওয়াজ শুনে হাসিয়া বেগম গিয়ে দরজা খুলে দেন। দরজার সামনে তৈমুর দাঁড়িয়ে। সারাদিন পর বাড়ি এসেছে ছেলেটা। মাকে সালাম দিয়ে তৈমুর বাড়িতে প্রবেশ করে। এক নজর তাকায় সোফার দিকে। প্রিয়তা তার দিকেই তাকিয়েছিল। তৈমুর কিছু না বলে কটকট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার পিছু পিছু প্রিয়তা নিজেও সিঁড়ির দিকে পা বাড়ায়। দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। এতক্ষণে তৈমুর পাঞ্জাবি খুলে টি শার্ট গায়ে জড়িয়েছে। প্রিয়তা এগিয়ে গিয়ে টেবিলের ওপর পায়েসের বাটি রাখে। দুপুরে খেয়েছেন? খাবার গরম করে আনবো? না, এখন আর খাবো না, মিটিং ছিল, খেয়ে এসেছে। ঠিক আছে বোঝাতে মাথা নাড়ে প্রিয়তা। এবার কি বলবে? কিছু খুঁজে না পেয়ে বলে, আপনার কিছু লাগবে? হ্যাঁ, লাগবে তো। বলতে বলতে প্রিয়তার বাহুতে টান দিয়ে নিজের বাহু ধরে আগলে নেয়। আকস্মিক আক্রমণে প্রিয়তা কিছুটা ঘাবড়ে গেল, পর মুহূর্তে সামলে নেয় নিজেকে। বিয়ের পর থেকে লোকটা যেসব পাগলামোগুলো করে যাচ্ছে তার সামনে এটা কিছুই না বলতে গেলে। এখন শান্তি লাগছে।
তৈমুরের ক্ষীণ আওয়াজে বলা কথা প্রিয়তার কান অবধি পৌঁছায়। তার শান্তি লাগলেও প্রিয়তা হাঁসফাঁস করছে। লোকটা তাকে এমন শক্ত করে ধরেছে যেন ঢিল করলেই সে পালিয়ে যাবে। ছাড়ুন, শ্বাস নিতে পারছি না তো। তৈমুর হাতের বাঁধন হালকা করে, তবু ছেড়ে দেয় না। দরজা খোলা, যে কেউ এসে পড়বে। মিনমিন করে প্রিয়তা আবারও বলে, তাদের খেয়ে দিয়ে অনেক কাজ আছে। আমার ঘরে অনুমতি ছাড়া কেউ আসে না। এখন তো আরও বউ আছে ঘরে। প্রিয়তা পড়েছে এক ফ্যাসাদে। কোনো কিছুতেই তৈমুর তাকে ছাড়ছে না। তার প্রিয়তা, সে তো তৈমুরের সংস্পর্শে এলেই অবাধ্য অনুভূতিরা তাকে ঘিরে ধরে। এই যেমন এখন ইচ্ছা করছে টুক করে লোকটার গালে চুমু দিয়ে দিতে, কিন্তু তা সে কী করে করবে? তার তো লজ্জা করে নাকি? কি ভাবছিস? ওই কিছু না তো। প্রিয়তার তৎক্ষণাৎ উত্তর। একটু থেমে আবারও বলে, আমি আজকে পায়েস রান্না করেছি, টেবিলে রেখেছি, খেয়ে দেখুন তো। যা নিয়ে আয়। হাতের বাঁধন ছেড়ে দেয় তৈমুর, গিয়ে সোফায় বসে। প্রিয়তা হাসি মুখে পায়েসের বাটি নিয়ে তৈমুরের পাশে বসে। খাইয়ে দে। তৈমুর বসে বসে ফোন স্ক্রল করছে। প্রিয়তা মুখের সামনে তুলে ধরে। তৈমুর মুখে নিয়ে কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে, একটু মিষ্টি হয়নি। সরু চোখে তাকিয়ে আছে তৈমুরের দিকে। সেই সহ বাড়ির প্রত্যেকে টেস্ট করেছে, সব ঠিকঠাক, আর এই মশাই বলছে মিষ্টি হয়নি। পরক্ষণেই সেদিনের কথা মনে পড়ে যায় প্রিয়তার। লোকটা আজকেও সেই বুদ্ধি কাজে লাগাতে চাচ্ছে। আপনার চালাকি আমি ধরে ফেলেছি, অন্য কোনো উপায় ট্রাই করুন। বলেই হু হা করে হেসে ওঠে প্রিয়তা। তৈমুর কিছু না বলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রিয়র হাসি মাখা মুখের দিকে। আশাফুদ্দিন আধা শোয়া হয়ে বসে আছে। দোকান থেকে মাত্র এসেছেন তিনি। মেয়ের জন্য মন পুড়ছে তার। বাড়িটা কেমন ঝিমিয়ে আছে কয়টা দিন ধরে। সামিরা শান্তশিষ্ট মেয়ে, প্রিয়তা একাই বাড়ি মাতিয়ে রাখত সারাবেলা। সেই মেয়েটাই আজ অন্যের ঘরে। এসব ভেবেই এক চাপা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক। মেয়ে জামাই তো মেয়েকে সাথে আসতে দিল না, বলেছিল নিজ থেকে নিয়ে আসবে। আজ দুদিন কেটে যাচ্ছে, নিয়েও এলো না। তৈমুরের ব্যস্ততা সম্পর্কে সে অবগত। নতুন নতুন দায়িত্ব পেয়েছে, কাজের চাপ থাকবেই, কিন্তু মেয়েটাকে না দেখে তো আর থাকা যাচ্ছে না। সে জানে তার বোন প্রিয়তাকে মেয়ের মতোই আগলে রাখবে। ভাবছেন নিজ থেকেই তোফাজ্জল হাসানকে কল করবেন, প্রিয়তার তৈমুরকে যেন পাঠিয়ে দেয়। আফিয়া বেগম ঘরে এসে আশরাফুদ্দিনকে ভাবনায় মশগুল থাকতে দেখে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? চিন্তিত দেখাচ্ছে। তেমন কিছু না, আজ দুদিন হয়ে গেল তৈমুর প্রিয়তাকে নিয়ে একবারও এলো না। ভাবছি তোফাজ্জলকে কল করব। প্রিয়তা কল দিয়েছিল? আমার কথা হয়েছে ওর সাথে। কথা তো আমার সাথেও হয়েছে, তবু একবার সে ঘুরে গেল, মেয়েটা ভালো লাগতো। আচ্ছা, এক কাজ করুন, এখন কল না করে কাল সকালে একেবারে তৈমুরকে কল করে আসতে বলুন। আশরাফুদ্দিন আফিয়া বেগমের কথায় সায় জানায়। আরেকটা কথা, স্বামীরা আর আদিত্যর বিয়ের কথা কি ভাবলেন? দেখো আফিয়া, ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তার উপর আবার একই ছাদের নিচে বড় হচ্ছে। আগে ঠিক ছিল, কিন্তু এখন ওদের বিয়ের কথা চলছে। আমি এভাবে রাগাতে চাচ্ছি না ওদের। আমি ছোট করে ওদের বিয়েটা পড়িয়ে রাখতে চাচ্ছি। তারপর না হয় স্বামীরা ভর্তি পরীক্ষা কেটে গেলে অনুষ্ঠান করব। আশরাফুদ্দিনের কথায় যুক্তিকতা আছে, এই ভেবে আফিয়া বেগমও সায় জানায়। তাহলে কয়েকদিনের মাঝেই আমি স্বামীরাকে নিয়ে মার্কেটে যাব। নিজের জন্য গহনা ও নিজেই পছন্দ করে আনবে। আশরাফুদ্দিন দোকান থেকে ফিরলে সামিরা বা প্রিয়তা কেউ একজন তাকে চা দিয়ে যেত। প্রিয়তার অনুপস্থিতিতে সামিরা চা নিয়ে এসেছিল, কিন্তু রুমের দরজায় নক করার আগেই আফিয়া বেগমের কথা কানে আসে। কেমন যেন লজ্জা লাগছে সামিরার, যাকে এতকাল চেয়ে এসেছে তার সাথেই তার বিয়ে হবে। এর চেয়ে বড় আর কি কোনো চাওয়া থাকতে পারে একজন মানুষের জীবনে? সুস্থতা আহ্লাদওয়ালার কত বড় নিয়ামত তা বোধ হয় অসুস্থ না হলে কেউ বুঝতে পারে না। প্রিয়তা কাল রাত থেকে জ্বরে কাতরাচ্ছে। সারাটা রাত মেয়েটা ঘুমোতে পারেনি। সাথে তৈমুর নিজেও সারা রাত প্রিয়তার মাথার পাশে বসে কপালে পানি পড়তে দিয়েছে। ফজরের আজানের পর প্রিয়তার জ্বর কিছুটা কমে। ক্লান্তিতে মেয়েটা ঘুমিয়ে পড়ে। তখনও প্রিয়তা তৈমুরের হাত জড়িয়েছিল। তৈমুর আলতো হাতে প্রিয়তাকে ছাড়িয়ে উঁচু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর প্রিয়তার পাশেই শুয়ে পড়ে। সারাদিন কাটাতে হলে একটু ঘুমের প্রয়োজন। তৈমুরের সকালে ঘুম ভেঙে কারো ফোন কলের আওয়াজে। তৈমুর ঘুমের ঘরে হাত বাড়িয়ে ফোন আনতে
তার হাত ফোন অবধি পৌঁছাতে পারে না। বিরক্তি নিয়ে উঠে বসতে নেয়, তখন খেয়াল করে কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মাথা ঘুরিয়ে দেখে প্রিয়তা তাকে জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে রয়েছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। তৈমুর ওর হাতের বাঁধন আলগা করে উঠে দাঁড়ায়। প্রিয়তা ঘুমের ঘোরে অস্পষ্ট স্বরে বলে, কোথায় যাচ্ছেন? যাবেন না, যাবেন না, ভয় লাগে। চোখ বন্ধ রেখে প্রিয়তা বলে যাচ্ছে। তৈমুর হালকা এক শ্বাস ফেলে, তাকে ধাতস্থ করে। কোথাও যাচ্ছি না প্রিয়, এখানেই আমি। প্রিয়তা আবারও ঘুমিয়ে যায়। তৈমুরের কথা শুনেছে কি না কে জানে। তৈমুর উঠে গিয়ে পানি পট্টি দেওয়ার জন্য পানি পাল্টে আনে। ফোনে আবারও কল আসে। শাহেদ কল করেছে। প্রিয়তা থেকে কিছুটা দূরে গিয়ে এসে ফোন কানে, ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তৈমুর উত্তর করে, আমার আসতে দেরি হবে, তো একটু সামনে নে। বলেই ফোন রেখে দেয় তৈমুর। প্রিয়তাকে এভাবে রেখে বাইরে যেতে মন সায় না দিলেও তাকে তো যেতেই হবে, দায়িত্ব বলে কথা। ফুস করে শ্বাস ফেলে সে। ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় আশরাফুদ্দিন কল করেছেন 3 বার। কল ব্যাক করবে সেই মুহূর্তে দরজায় কেউ নক করে। তৈমুর, আসবো বাবা? এসো মা। দরজায় হাসিয়া বেগম দাঁড়িয়েছিলেন। ওর জ্বর কমেনি এখনো? মেডিসিন দিসনি? হাসিয়া বেগম ঘরে প্রবেশ করে, প্রিয়তার পাশে গিয়ে বসে। দিয়েছি, কমছেই না। রাতে ঘুমায়নি, এখন ঘুমিয়ে নিক। ডাক্তার আঙ্কেল আসবে একটু পর, তখন ডেকে দিও তুমি। তুই আজ বের হবি? হ্যাঁ মা, যেতে হবে। তুমি বা ইফা, রোহানি যে কেউ ওর সাথেই থেকো। ঘুম ভেঙে গেলে নিজেকে একা দেখে ভয় পাবে। আমি একটু পরপর কল করব। ঠিক আছে, চিন্তা করিস না। আর ওর ঘুম ভেঙে গেলে জোর করে কিছু খাইয়ে দিও, রাতও ঠিক মতো খায়নি। সম্মতিসূচক মাথা নাড়ে হাসিয়া বেগম। তৈমুর এক পলক প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। একদিনেই মুখ চোখের বেহাল অবস্থা হয়েছে মেয়েটার। প্রিয়তাকে এই অবস্থায় রেখে বাইরে যেতে একদমই ইচ্ছা করছে না তার। চাপা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায় তৈমুর। অফিসে নিজের কেবিনে টেবিলের ওপর পা তুলে চেয়ারে বসে আছে অভ্র। পরনের ফর্মাল পোশাক, সাদা শার্টের ওপর থাকা কালো রঙের টাই খানিকটা ঝুলে আছে অগোছালোভাবে। দৃষ্টি তার উপরে সিলিংয়ের দিকে। ভাবনায় মগ্ন হয়ে আছে ছেলেটা। আজ 2 দিন হলো তৈমুরদের বাড়ি থেকে সে এসেছে। আসার সময় রুহানিকে বলে আসতে পারেনি মেয়েটার ফোন নাম্বার তার কাছে আছে, তবে ফোন দিতে ইতস্তত বোধ করছে সে। হুট করে কল দেওয়া কি ঠিক হবে? নিজের 7-5 ভাবনা বাদ দিয়ে ফোন বের করে রুহানির নাম্বারে কল করে অভ্র। রুহানি ইফার সাথে প্রিয়তার কাছেই যাচ্ছিল। মাঝ রাস্তায় তার ফোন বেজে ওঠে। কল আসে নাম্বার দেখেই রুহানির পা আপনা আপনি থেমে যায়। এটা তো অভ্রর নাম্বার। ফোন ভাইব্রেট হতে হতে কল কেটে যায়। রুহানি কল তোলে না। এক পলক কাটার আগেই আবারও কল আসে। রুহানিকে আসতে না দেখে ইফা পেছনে তাকায়। রুহানি ইফাকে তাকিয়ে থাকতে দেখে বলে, তুই যা, আমি আসছি। ইফা চলে যায় সেখান থেকে। করিডোরে দাঁড়িয়ে থাকা রুহানি তাকিয়ে আছে স্ক্রিনে জ্বলতে থাকা নাম্বারের দিকে। এতদিন পর কেন কল করেছে? রুহানি এবার ইচ্ছা করে কল তোলে না। 3য়বার ফোনে কল আসে। একটু রহিস হয়ে কল পিক করে রুহানি। কণ্ঠে গাম্ভীর্যতা টেনে বলে, হ্যালো, কে বলছেন? রুহানির গম্ভীর আওয়াজ শুনে অভ্রর এতক্ষণ ধরে জমিয়ে রাখা কনফিডেন্স লেভেল 0-তে চলে যায়। অপর পাশে চুপ থাকতে দেখে রুহানি আবারও আওয়াজ করে, কে বলছেন? নাম্বার চিনতে পারেননি? নিজেকে ধাতস্থ করে মুখ খুলে উত্তর করে অভ্র। আপনি কোন ক্ষেতের মূলা যে আপনাকে চিনতে হবে? সহসা রুহানির মুখে এমন কথা শুনে অভ্র তব্দা খায়। কান থেকে ফোন নামিয়ে একবার দেখে নেয়। না, নাম্বার তো ঠিকই আছে। আমি মূলা নই, আমি মানুষ। তাহলে নিজের পরিচয় দিন। অভ্র ভাবে রুহানি কি সত্যি তাকে চিনতে পারেনি? আমি অভ্র। এবার নিশ্চিত চিনতে অসুবিধা হবে না আপনার? হঠাৎ আমাকে কল দেওয়ার কারণ? কেন? আপনি বুঝি আমার কলের অপেক্ষায় থাকছেন? অভ্রর কথায় রসিকতা মিশিয়ে বলে। নিজের কথায় নিজেই ধরা খেয়ে থতমত খেয়ে যায় রুহানি। পরক্ষণেই নিজেকে গাম্ভীরতার খোলে সে আবৃত করে নেয়। মানুষ অপেক্ষা করে আপন মানুষের। আপনি আবার কি? আপনজন হতে চাইছি। অভ্রর উত্তর শুনে চুপ থাকে রুহানি। রুহানিকে চুপ থাকতে দেখে অভ্র বলে, গত সপ্তাহে অফিসের কাজে ঢাকা যেতে হবে। আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার জন্য আপনার উত্তর যদি হ্যাঁ বোধক হয় তাহলে শাড়ি পরে আসবেন। যতই বলি আপনার
ইচ্ছার বিরুদ্ধে গিয়েও হলেও বিয়ে করব। আদতে আমি আপনার ইচ্ছার বাইরে যাব না। মেসেজে আপনাকে লোকেশন পাঠিয়ে দেবো। রাখছি। নিজের কথা শেষ করে রুহানিকে কিছু বলার সময় না দিয়েই কল কেটে দেয় অভ্র। মিনিটের মাথায় অভ্রর নাম্বার থেকে মেসেজ আসে। রুহানি চেক করে না, হয়তো পিন লোকেশন পাঠিয়েছে। সারাদিন পর এই বিকেল বেলাতে এসে প্রিয়তার জ্বর নেমে গিয়েছে। মেয়েটার অসুস্থতার খবর পেয়ে আফিয়া বেগম, আশরাফুদ্দিন সহ আদিত্য আর সামিরা এসেছিল প্রিয়তাকে দেখতে। এই ঘণ্টাখানেক আগে তারা সকলে চলে গিয়েছে। আপাতত সে বসে বসে চা খাচ্ছে। নুরি বেগম তাকে চা দিয়ে গিয়েছেন। তখনই তৈমুরের কল আসে তার ফোনে। ফোন কানে ধরে সালাম দেয়। সালামের উত্তর নিয়ে তৈমুর বলে, মেডিসিন নিয়েছিস? এখন জ্বর নেই। আপনি কখন আসবেন? মেয়েটা যেন উদ্বিগ্ন হয়ে আছে তৈমুরের জন্য। আসতে দেরি হবে প্রিয়, তুই রাতে খেয়ে নিস, আমার জন্য বসে থাকবি না। আরও কিছু টুকটাক কথা বলে ফোন রেখে দেয় তৈমুর। প্রিয়তার মন খারাপ হয়। লোকটাকে কেন এত ব্যস্ত থাকতে হবে? বাড়িতে সবাই আছে, তবু তাকে শূন্যতায় জেঁকে ধরে। আগে তৈমুর তাকে সময় দিতে পারতো না, তখন প্রিয়তা ভাবতো বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে। এখন তো দেখছে সে আরও ব্যস্ত দিন পার করছে। হতাশার শ্বাস ফেলে মেয়েটা। কবে যে লোকটা কাজ থেকে একটু ফুসরত পাবে, কবে যে তারা দুজনে পুরোটা দিন একসাথে থাকতে পারবে, কে জানে। তৈমুর ঘরের দরজায় কাঁধ এলিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার প্রিয়তার দিকেই নিবদ্ধিত। সকালের খাবার শেষ করে তৈমুর বেরিয়ে গিয়েছিল অফিসে, তবে একটু পরেই ফিরে এসেছে তা প্রিয়তা জানে না। এই তো এখন মেয়েটা দক্ষ হাতে ঘরের জামা কাপড় গোছাচ্ছে। তৈমুর তার প্রিয়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। মেয়েটার পরনে হালকা গোলাপের মাঝে কাজ করা কামিজ, মাথায় ঘোমটা দিয়ে রেখেছে, হাতে সোনালি বালা শোভা পাচ্ছে। একদম পাক্কা গিন্নি লাগছে তৈমুরের কাছে প্রিয়তাকে। তৈমুর সেদিকে তাকিয়ে আনমনে হালকা হাসে। কে বলবে মেয়েটা সবেমাত্র জ্বর থেকে উঠেছে। প্রিয়? প্রিয়তা সাধারণভাবে উত্তর নিলেও পরক্ষণেই চমকে গিয়ে দরজার পানে তাকায়। তৈমুরকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, আপনি না বের হয়েছিলেন? তৈমুর ঘরে প্রবেশ করতে করতে বলে, হ্যাঁ, ভাবলাম আজকের দিনটা তোর সাথেই কাটাই। প্রিয়তা ভাবুক হয়ে ভাবতে থাকে, আজকে তাদের কোনো স্পেশাল দিন? কই তার তো মনে পড়ছে না। তার ভাবনার মাঝে তৈমুর বলে, তৈরি হয়ে নে, আমরা বাইরে যাব। এই সুযোগ কি মিস করা যায়? যায় না তো। প্রিয়তা কোনো বাক্য বিনিময় ছাড়াই আলমারি থেকে কালো বোরখা বের করে ঝটপট তৈরি হয় নেয়। ঠিক কতদিন পর তারা একসাথে বের হবে, এই খুশি পিছু ছাড়ছে না তার। ক্ষমতার জোরে তৈমুর নিশোর চাকরি ট্রান্সফার করে ঢাকায় এনেছে। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই জয়েনিং করবে। নিশো এখনও হুইল চেয়ারে চলাচল করে, তবে এখন একা একা অনেকটা হাঁটতে পারে। আগে মাথা বেশিক্ষণ সোজা রাখতে পারতও না, এখন সেই সমস্যাও নেই। তৈমুরদের বাড়ির সকলের সাথে নিশুর খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এই কয়দিনেই। বাড়ির মানুষগুলোর ব্যবহারে কখনো নিশুর মনেই হয়নি সে যে এদের পর কেউ। কি সুন্দর আপন করে নিয়েছে সকলে, বিশেষ করে ইফা আর রুহানের সাথে প্রিয়তা তাকে নিশু ভাই কী খাবে, কিছু লাগবে, সারাদিন কেউ না কেউ তাকে হসপিটালিটি দেওয়ার জন্য তৈরি। এই তো এখন বাড়ির পেছনে সাইটের বারান্দায় টেবিল পেতে লুডো খেলতে ব্যস্ত নিশু, ইফা আর রুহানি। লুডো তারা ফোনেও খেলতে পারতো, তবে ইফার কথা অনুযায়ী ফোনে খেললে মজা করা যায় না, আমি ফোনে খেলবো না। তাই তার কথা মতো বোর্ড নিয়ে খেলতে বসেছে তারা। ইফা গুটি ফেললো, তার 3 উঠেছিল। কৌশলে গুটি উল্টিয়ে চিৎকার করে, ছক্কা ছক্কা, এই দেখো। রুহানির কথায় নিশু হাসে। থাক বাদ দাও, বাচ্চা মানুষ তো। মেয়েকে রাগ দেখায় রুহানি। নিশু কিছু বলতে যাবে তার আগে টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। অভ্র ভিডিও কল করেছে। কিন্তু নিশু কি করছে? বাইরে নাকি তুই? হ্যাঁ, এই তো লুডো খেলছিলাম। কার সাথে? তৈমুর আছে নাকি? দে ওর কাছে, ওরে ফোনে পাচ্ছি না। না, তৈমুর তো ভাবিকে নিয়ে বাইরে বেরিয়েছে একটু আগে। এই দেখ আমার সাথে কারা। বলেই ফোন ঘুরিয়ে ইফা আর রুহানির দিকে ধরে। ইফা অভ্রকে দেখেই সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? ইফার সাথে কথা বলছে অভ্র। রুহানি তার পাশে বসে থেকেও অভ্রকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে না। তার ভেতর জড়তা কাজ করছে। পাশ থেকে রুহানি এক নজরে তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনে ভেসে আছে এক সুদর্শন পুরুষের মুখশ্রী। সাদা শার্ট, কালো কোটে লোকটাকে বেশ হ্যান্ডসাম লাগছে।
নিজের ভাবনায় চমকায় রুহানি। মুহূর্তেই চোখ সরিয়ে নেয়। নিজের দৃষ্টিকে শাসন করে এত বেহায়া তো সে ছিল না কখনোই। তবে এখন কি হচ্ছে তার সাথে? আরও বেশ কিছুক্ষণ কথা বলে অভ্র কল রেখে দেয়। সে জানতো না রুহানি ইফা নিশুর সাথে আছে, তাহলে কল দিত না। ইফা তার সাথে কথা বললেও রুহানির নত মুখ সে খেয়াল করেছে। অভ্র ভাবে সে কি কল দিয়ে কি রুহানিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। ফোঁস করে এক শ্বাস ফেলে অভ্র। রুহানি, আপনি আসবেন তো ওই দিন? কোথায় যাচ্ছি আমরা? তৈমুর ড্রাইভিং সিটে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। সাথে কোনো বডিগার্ড নেই, না আছে ড্রাইভার। দেখি আগে এক জায়গায় যাবো, এরপর দুপুরে লাঞ্চ করে বাড়ি ফিরবো। প্রিয়তা আর কিছুই বলে না। আরও মিনিট পাঁচেক পর তৈমুরের গাড়ি এসে থামে বড় একটা বুক শপে। গাড়ি থামতে প্রিয়তা হাতের বাঁ পাশে চোখ যায়। এটা এটা তো বুক শপ, এখানে থামলেন যে? প্রিয়তা হিজাব বেঁধেছিল, তবে মুখ খোলা ছিল তার। তৈমুর কিছু না বলে সামনে থেকে দুটো মাস্ক বের করে একটা নিজে পরে নেয়, অন্যটা প্রিয়তাকে পরিয়ে দেয়। বুকশপে মানুষ কেন যায়? বই কিনতে। প্রিয়তার সাদা সিধে উত্তর। আমরা সেই কাজে এসেছি। বলেই গাড়ি থেকে নেমে যায়। অপর পাশে গিয়ে ডোর খুলে দেয় প্রিয়তাকে বাইরে আসার জন্য। প্রিয়তা বেরিয়ে আসতেই তৈমুর প্রিয়তার হাত নিজের হাতের মাঝে নিয়ে বুকশপের ভেতর প্রবেশ করে। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম। এই স্যারের জন্য চেয়ার নিয়ে আসো। তৈমুর সালামের উত্তর নেয়। বুকশপের রিসেপশনিস্ট তৈমুরকে চিনতে পেরে যায়, যা তৈমুর মোটেও চাচ্ছিল না। এমপি পরিচয় নিয়ে তো আর সব জায়গায় ঘোরা যায় না। বিশেষ করে পরিবারের সাথে সময় কাটানোর সময় এই পরিচয় দিয়ে চলা তার পছন্দ নয়। স্যার, হ্যাভ এ সিট, চা অর কফি? রিসেপশনিস্ট আবারও জিজ্ঞেস করে। তৈমুর সৌজন্যতার খাতিরে চেয়ারে বসে। নাথিং, প্লিজ আমাকে নর্মাল কাস্টমারদের মতোই ডিল করুন। জি স্যার, আপনার কি লাগবে যদি বলতেন আমাদের? ও যে যে বই নিতে চায় সেগুলো দিন। প্রিয়তার দিকে উদ্দেশ্য করে বলে তৈমুর। আমি শপটা একটু ঘুরে দেখতে চাই। প্রিয়তা হালকা স্বরে করে তৈমুরকে বলে। ঘুরে ঘুরে উইশ লিস্টে থাকা 13টা বই প্রিয়তা নিয়েছে। সেগুলো রিসেপশনে এনে রাখতে দেখে তৈমুর বলে, এই কয়েকটা বই দিয়ে দেয়ালের এক পাশও পড়বে না প্রিয়। প্রিয়তা আশকারা পেয়ে আনন্দে আত্মহারা, পারে না পুরো দোকান তুলে নিয়ে যেতে। ভোরে ভোরে পুরো 2 কার্টন বই নিয়েছে প্রিয়তা। বিল মিটিয়ে গাড়িতে উঠতেই প্রিয়তা তৈমুরের গালে চুমু খায়। আপনাকে অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। তৈমুর তাকিয়ে থাকে তার উচ্ছ্বসিত বউয়ের দিকে। বই পেয়ে এত খুশি? খুব খুশি। একটু থেমে আবারও বলে, আপনি তো আমার উপন্যাস পড়া পছন্দ করতেন না, তবে এখন যে কিনে দিলেন। তুই যে আমার কথা না শুনে লুকিয়ে চুরিয়ে এসব পড়ে বেড়াস, আমি তো জানি। ফোনে পড়ে চোখ নষ্ট করা থেকে বই পড়া ঢের ভালো। তবে চোখের নিচে যেন কালি না পড়ে। পড়বে না, সত্যি বলছি। তৈমুর আর কিছু না বলে গাড়ি চালানোতে মনোনিবেশ করে। আর প্রিয়তা, সে তো পারে না গাড়িতেই নাচ শুরু করতে। ফোন বের করে সামিরাকে কয়েকটি ছবি পাঠিয়ে দেয়, যা সে বুকশপের ভেতর তুলেছে। প্রিয়তাকে নিয়ে তৈমুর লং ড্রাইভে এসেছে। এখন তারা হাইওয়েতে আছে। তৈমুর ভেবেছিল শহর থেকে একটু দূরে নিয়ে যাবে প্রিয়তাকে, কিন্তু তার আগেই দেখতে পেল রং সাইড থেকে একটা মালবাহী ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসছে। তৈমুর কিছু বুঝে ওঠার আগে ট্রাকটা তাদের গাড়ির কাছে চলে এসেছে। দিক বেদিক খেয়াল না করে গাড়ি ডানে টার্ন নেয় সে। হুট করে এভাবে টার্ন নেওয়ায় প্রিয়তার ফোন নিচে পড়ে যায়। মেয়েটা আতঙ্কিত হয়ে যায়। তৈমুর এক হাত এগিয়ে দিয়ে প্রিয়তাকে আগলে নেয়। ট্রাকটি পাশ কাটিয়ে চলে যায়। সেই সময় তৈমুর ফোন পাচ্ছে। হাইওয়ে থেকে নেমে তৈমুর একপাশে গাড়ি সাইড করে। ঠিক আছিস? হ্যাঁ, কি হয়েছিল? না কিছু না, ঠিক আছে সব। বলেই তখন থেকে বাজতে থাকা ফোন তুলে তৈমুর ফোন কানে দিতেই ভেসে আসে শাহেদের আতঙ্কিত কণ্ঠ। ভাই, মুখলেস জেল থেকে পালিয়েছে। আপনি কোথায় ভাই? একা একা বের হয়েছেন কেন? বেলা নেই বললেই চলে। কিছুক্ষণ বাদেই বিকেল হবে। প্রিয়তা ডান পাশে দেয়ালের দিকে বসে কার্টন থেকে বই বের করছে একটা একটা করে। প্রথম দিন এসে যে দেয়ালে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা দেখেছিল, ওই দেয়াল জুড়ে তৈমুর বড় একটা বুক শেলফ তৈরি করেছে প্রিয়তার জন্য। সেটা প্রিয়তার জানা ছিল না। আজকে বই নিয়ে আনার পর তৈমুর দেখিয়েছে, তাই তো বোরখা খুলেই সে তার কাজে লেগে পড়েছে। একটা একটা বই সাজাচ্ছে। দুপুরে তারা দুজনে বাইরে খেয়ে এসেছে।
তৈমুরের ইচ্ছা ছিল তাদের ফার্ম হাউসে নিয়ে যাবে প্রিয়তাকে, কিন্তু রাস্তায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তৈমুর পিছিয়ে পড়ে। প্রিয়তাকে নিয়েই সে কোনো রকমের ঝুঁকি নিতে চায় না। তৈমুর দক্ষ হাতে গাড়ি না সামলালে দুজনেরই বড় ক্ষতির মুখে পড়তে হতো। তবে এই ব্যাপারে বাড়িতে কাউকে কিছু জানায়নি তৈমুর, প্রিয়তাকেও না করে দিয়েছে। তাদের বেকার পেরেশানিতে ফেলাতে চায় না তৈমুর। এ কথা শুনলে মা তাকে বাইরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করবে। তার পক্ষে কি ঘরে বসে থাকা সম্ভব? এই জন্য প্রিয়তা বা তৈমুর কেউই বাড়িতে জানায়নি। কিরে প্রিয়তা, কি করছিস? ইফার কণ্ঠ শুনে প্রিয়তা দরজার দিকে তাকায়। ইফার রুহানি দাঁড়িয়ে। বাইরে কেন, ভেতরে আয়। রুহানি আপু এসো, ভেতরে বসো। ইফার রুহানি ভেতরে এসে সোফায় বসে পড়ে। এতগুলো বই কবে পড়বি প্রিয়তা? আরে আপু, এই বাড়িতে তো আমার করার মতো কিছুই নেই। মামুনি চুলার আশেপাশেও যেতে দেয় না, তোমাদের ভাই বাড়ি থাকে না, তুমি নিজেও পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর ইফা, ওর তো দিন যায় ওই ঘরেই, কি করে কে জানে। হয়েছে হয়েছে, শ্বাস নি, কথা বলতে বলতে তো দম পাচ্ছিস না। বলেই হুহা করে হেসে ওঠে ইফা, সাথে রুহানি নিজেও। প্রিয়তার গলার নিচে পেছনের দিকে লালচে দাগ হয়ে আছে, যা ইফার সরু নজরে ধরা পড়েছে। মিটমিটিয়ে হাসে ইফা। কি রে প্রিয়তা, তোর ঘাড়ে কি? কিছু না তো। প্রিয়তা ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করে। ওই তো ঘাড়ে, ভাইয়া বোধ হয়। ইফা, বড় ভাই হয় তোর। ইফাকে নিজের কথা পুরো করতে না দিয়ে রুহানি ইফার মাথায় চাপড় মারে। রুহানির কথা শুনে ইফা জিভ কাটে। সরি, জিব্বা ফসকে বলে ফেলেছি। জিবা ফসকে? ইফার কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় প্রিয়তা, সাথে রুহানি। হ্যাঁ তো দেখো, আমরা ইংলিশে বলি স্লিপ অফ টাং, তাহলে তো এটার বাংলায় কি হলো? টাং অর্থ কি? জিবা। তাহলে? হ্যাঁ ভাই, তুই ঠিক, আমরা ভুল, এবার অফ যা। ইফার যুক্তির সামনে হার মেনে নেয় প্রিয়তা। তৈমুরের কেবিনে বসে আছে মুবিন। তৈমুরের অপেক্ষা করছে লোকটা। বেশ অনেকক্ষণ বাদে তৈমুর আসে। অনেকটা সময় অপেক্ষা করালাম, তার জন্য দুঃখিত। আসলে মিটিংটা অনেক জরুরি ছিল। নিজের চেয়ারে বসতে বসতে বলে তৈমুর। না ভাই, আসলে আপনার সাথে কিছু কথা ছিল, এর জন্যই আপনাকে বিরক্ত করলাম। সমস্যা নেই, বলো, আমি এখন ফ্রি আছি। মুবিন বলতে শুরু করে। মোখলেস জেল থেকে পালিয়েছে, ইতিমধ্যেই আপনি হয়তো জানেন। এবার ওর প্ল্যান আরও বড়, কালকে আপনার ওপর ওই হামলাই করিয়েছে। তৈমুর বলে। কিন্তু বের হলে কিভাবে এত সিকিউরিটির মাঝে? সেটাই আমার কথা, আমি শিওর এখানে ভেতরের লোক জড়িত। আপনি সব সিসিটিভি ফুটেজ চেক করুন, কিছু না কিছু ধরা পড়বে। সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে চেক করেছি, তেমন কিছুই পাওয়া যায়নি। আমরা কিছু তো মিস করছি, কেউ তো আমাদের চোখে ফাঁকি দিচ্ছে। পরপরই আবারও বলে। আপনি সাবধানে চলবেন ভাই, বিশ্বাসঘাতক কিন্তু যে কেউ হতে পারে। সেটা তো তুমিও হতে পারো, যতই হোক ভাই বলে কথা। সাথে সাথেই মুবিনের কথার উত্তর করে তৈমুর। তৈমুরের কথা একটু বিচলিত হতে দেখা যায় না মুবিনকে, বরং মুখের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে বলে। আপনার মনে এই প্রশ্ন আশাস্বাভাবিক কিছু না, কিন্তু আমি মোখলেসের ধ্বংস দেখতে চাই। নিজের ভাইয়ের ধ্বংস দেখতে চাওয়ার কারণ কি শুধু তার অপকর্ম? তৈমুরের খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করাটা বেশ উপভোগ করছে মুবিন। নিজের বাবার হত্যাকারীর ধ্বংস দেখতে চাওয়ার থেকে নিজ হাতে ধ্বংস করাই উত্তম। নিজের বাবার হত্যাকারী? বুঝতে না পারার মতো করে বলে তৈমুর। হাত চলি ভাই, পরে দেখা হবে। মুবিনের কথোপকথন লম্বা করতে চাইল না বিধায় তৈমুরের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। আর তৈমুর ভাবতে থাকে মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজের বাবাকে মেরে ফেলতে পারে। কেবিনের বাইরে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে নেয় মুবিন। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ভাই, আপনাদের জন্য চা নিয়ে যাচ্ছিলাম, এই যা দেখুন। হাতে থাকা চায়ের ট্রে দেখে বলে আকাশ। তা দেখে মুবিন কিছু না বলে বেরিয়ে যায়। তারা এমন একটা সময় পার করছে যেখানে সবাইকেই সন্দেহ হয়, কে আবার পিঠ পিছে ছুরি মারে। ঘড়ির কাঁটা প্রায় 1টা ছুঁই ছুঁই। প্রিয়তা বইয়ে মুখ গুজে বসে আছে, পড়ছে না এক লাইনও, কিন্তু নিজের ধ্যান অন্যদিকে নিতে বই নিয়ে বসেছে মেয়েটা।
এত রাত হয়ে গেল তৈমুরের বাড়িতে আসার কোনো খবর নেই। প্রিয়তা কল করেছিল 11টার দিকে, কল ধরে শুধু বলল, ব্যস্ত আছে প্রিয়, খেয়ে ঘুমিয়ে যা। ঘুমাতে বললে কি ঘুমানো যায়? চোখে ঘুম, মাথায় চিন্তা নিয়ে বসে আছে মেয়েটা। এখনো জেগে আছিস কেন? তৈমুরের রাশভারী কণ্ঠে প্রিয়তার ধ্যান ভাঙে তৈমুরের কথায়। আপনার আসার সময় হলো, বাইরেই থাকতেন। প্রিয়তার ঝাঁঝালো কথার সুর শুনেও তৈমুর মুচকি হেসে প্রিয়তার দিকে এগিয়ে আসে। অনেক দরকারি কাজে আটকে পড়েছিলাম জান। প্রিয়তা কিছু বলে না। তৈমুর আবারও জিজ্ঞেস করে, খেয়েছিস? আমি কিন্তু খেয়ে এসেছি। এবার প্রিয়তা নিজের ধরে রাখা রাগ চেপে বলে, ভালো হয়েছে, ঘুমান এবার। বলেই কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ে। তাকে ঘুমাতে না দিয়ে তৈমুর প্রিয়তার মুখের উপর থেকে কাঁথা সরিয়ে ঠোঁট এলিয়ে দেয় প্রিয়তার ওষ্ঠের ভাঁজে। প্রিয়তা রাগে ছাড়া পাওয়ার জন্য ছটফট করলেও তৈমুর ছাড়তে নারাজ। সেই মুহূর্তে তৈমুরের ফোন বেজে ওঠে। এমন সময় ফোন দিয়ে ডিস্টার্ব করায় মুখ থেকে আপনা আপনি একটা গালি চলে আসে তৈমুরের। ফোন নিয়ে বের হয়ে যায় ব্যালকনিতে। তৈমুরের প্রস্থান বুঝতে পেরে প্রিয়তা চোখ খোলে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি বিদ্যমান। লোকটার সময় অসময়ে এই পাগলামিগুলো তার বেশ লাগে। বেশ অনেকটা সময় পর তৈমুর রুমে আসে। চোখ মুখ দেখে কিছু বুঝে ওঠার উপায় নেই। প্রিয়তা ঘাবড়ে যায়। আবার কি কিছু হলো নাকি? কিছু হয়েছে? তৈমুর মাথা নিচু করে, এরপর বলে, শ্বশুরমশাই কল করেছিল। কাল আদিত্য আর স্যামিরার বিয়ে দিতে চাচ্ছেন উনি। আমার বেলায় ঘুরিয়ে পেয়েছে কত কাহিনী। আচ্ছা, আর ছেলের বেলায় তার কি তারা, দেখছিস? এই প্রিয়তা। হ্যাঁ বল। সামিরা কি আজকে থেকে আদিত্য ভাইয়ের রুমে শিফট হবে? প্রিয়তা হিজাব ঠিক করছিল। এবার এহেন প্রশ্নে এবার দিকে তাকায় সে। তোর ভাইরে বলবো তোরেও বিয়ে দিয়ে দিতে। আরে আরে, রাগ করছিস কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুমি এমনি জিজ্ঞেস করলে নাকি কেন জিজ্ঞেস করলে সেটা আমার জানা আছে। প্রিয়তার কথা ইভা বোকা বোকা হাসে। প্রিয়তা, তোর ভাইয়ের বিয়ে, তুই শাড়ি পরবি না? আমার ইচ্ছে থাকলে কি হবে? তোমার ভাই না করেছে। রুহানির কথার উত্তর করে প্রিয়তা। রুহানি কিছু বলতে যাবে তার আগেই নিচ থেকে তৈমুরের ডাক শোনা যায়। রুহানি, প্রিয়, তোদের হলো না? চল চল, ভাই তাড়া দিচ্ছে। সামিরার পরনে গোলাপি রঙের শাড়ি শোভা পাচ্ছে। শাড়িটা কালকে আদিত্য পছন্দ করে এনেছে। সামিরা খাটের ওপর বসে আছে, দৃষ্টি তার সামনে আরশির দিকে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেয়েটা। আজ তার বিয়ে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে সব কিছু। সে কি কখনো ভেবেছিল আদিত্য ভাই একদিন তার হবে? ভাবেনি তো, কিন্তু ভাগ্য আজ তাকে পূর্ণতা এনে দিয়েছে। ছোট থেকে মাকে কখনো দেখেনি সে, বাবা তো থেকেও নেই। ছোটবেলা থেকেই আফিয়া বেগমই তাকে মায়ের মতন বড় করেছে। তাই তো আজ জীবনের এত বড় দিনেও সামিরা চেয়েছিল আফিয়া বেগম তাকে সাজিয়ে দিক। আফিয়া বেগম সাজাতে না পারলেও সামিরাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। চোখের নিচে কাজল আর সাথে হালকা করে লিপস্টিক। বিয়ের জন্য তার সাজ শেষ। এর থেকে বেশি কিছু আফিয়া বেগম জানেন না, আর সামিরা অন্য কারো কাছে সাজবে না। কি গো ভাবি, তুমি তো দেখি তৈরি হয়ে বসে আছো। কারো কণ্ঠ শুনে সামিরার ধ্যান ভাঙে। চোখ ঘুরিয়ে দরজার পানে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছে প্রিয়তা, রুহানি, ইফা, সাথে হাসিয়া বেগম। প্রিয়তাই সামিরাকে মজা করে ভাবি ডেকেছে। এতক্ষণ আসার সময় হলো তোমাদের? হাসিয়া বেগম এগিয়ে এসে সামিরার থুতনিতে হাত রেখে মাশাআল্লাহ বলে। সামিরাকে বউ সাজে দেখে হাসিয়া বেগমের চোখ ভিজে ওঠে। আজকের দিনেই বোনটার কথা খুব মনে পড়ছে। ফুপিয়ে কেঁদে ওঠেন ভদ্রমহিলা। তা দেখে প্রিয়তা বলে, মামুনি প্লিজ কান্না করা বন্ধ করো। কেউ কাঁদবে না। তোমরা কান্না করলে সামিরার আরো বেশি কষ্ট হবে ফুপির জন্য। প্রিয়তার কথায় সায় জানায় হাসিয়া বেগম। তিনি আফিয়া বেগমের সাথে বাইরে চলে যায়। বাড়িতে গুটি কয়েক মানুষের আনাগোনা। আশরাফুদ্দিনের চেনা পরিচিত কয়েকজন আর তৈমুরদের বাড়ির মানুষ ছাড়া আর কেউ নেই বললেই চলে। আজকে বিয়ে পড়িয়ে রাখা হবে, পরবর্তীতে অনুষ্ঠান করা হবে। এটা সম্পূর্ণ আশরাফুদ্দিনের ইচ্ছা। তার কথা নিয়ে যেহেতু হবেই, এখনই হোক। তাদের মধ্যে সম্পর্কটা হালাল হোক। একটু আগে কাজে এসে বিয়ে পড়িয়ে গিয়েছে। আপাতত ড্রয়িং রুমে আদিত্য একাই বসে আছে। নিজের অনুভূতি ঠাহর করতে পারছে না আদিত্য। হুট করে একদিন জানতে পারল সামিরা তাকে পছন্দ করে। এরপর নিজ দায়িত্বে সামিরাকে সে আপন করে নিয়েছে। সাদাসিধে মেয়েটা অনেক আগে থেকেই তাকে মন দিয়ে বসেছিল, অথচ সে বুঝতে এতটা দেরি করে ফেলল। তার জীবনটা অন্যরকম ছিল। এখন এই মেয়ে ওই দিন অন্য মেয়ের সাথে ডেট করেছে আদিত্য।
কিন্তু কারো প্রতি মন থেকে কোনো অনুভূতি কাজ করেনি কখনোই। কিন্তু সামিরার বিষয়টা আলাদা। মেয়েটা সব সময় চোখের সামনে ঘুরঘুর করতো, কিন্তু কখনো ওর ব্যাপারে অত কিছু মাথায় আসেনি, বা মাথায় আসলেও সে ঝেড়ে ফেলে দিত। কিন্তু যখন সামিরার অনুভূতি সম্পর্কে জানতে পারলো, তখন তো নিজেকে দমিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। বিয়েটা তাহলে করেই ফেললি? বলেই আদিত্যের পাশে বসে পড়ে তৈমুর। তৈমুরের কণ্ঠ শুনে আদিত্য ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। যা বলিস, তুই কিন্তু জিতে গেলি আমার বোনকে পেয়ে। আমার বোন আরো ভালো কিছু ডিজার্ভ করে। বলেই হুহা করে হাসে তৈমুর। কি বললে? তৈমুর হাসি থামিয়ে বেশ কিছুক্ষণ পরে বলে, আগে যা করেছিস করেছিস, এখন আর সামিরাকে কষ্ট দিস না। মেয়েটা সত্যিই ভালোবাসে তোকে। আদিত্য নীরব সম্মতি জানায়। সে সামিরাকে কষ্ট দেবে না। আগে না জেনে না বুঝে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে। আর না, সন্ধ্যা নামার আগে প্রিয়তারা সকলে এই বাড়িতে চলে এসেছে। আজকের রাতটা প্রিয়তা ও বাড়ি থাকতে চেয়েছিল, কিন্তু তৈমুর তাকে ও বাড়ি রেখে আসতে নারাজ। তাদের বাড়িতে রেখে তৈমুর আবারও বাইরে বেরিয়েছে। এখন রাত 9টা বাজতে চলল। ঘরে একা একা থাকতে হবে, সবসময় প্রিয়তার ভালোও লাগে না। আপাতত রুহানি, ইফা সহ তারা 3 জনে ড্রয়িং রুমে বসে মুভি দেখছে, আড্ডা দিচ্ছে। হুট করে প্রিয়তা বলে, আমরা আদিত্য ভাই আর সামিরার বিয়েতে ডান্স করলে কেমন হয়? ভাইয়া তোর পা ভেঙে রেখে দেবে। রুহানি ফোরন কাটে। সবসময় ওনার ভয় দেখাবে না তো আপু। আমি মোটেও ভয় পাই না। উনি আমার একটা কথাও শোনে না, আমি শুনবো কেন? প্রিয়তা রুহানির কথার ঘোর বিরোধিতা করে বলে। প্রিয়? কণ্ঠ শুনে তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকায় প্রিয়তা। পেছনে তৈমুরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতন চমকে ওঠে মেয়েটা। আপনি কখন এলেন? তোতলাচ্ছে মেয়েটা। তার তোতলানোর স্বর শুনে তৈমুর বলে ওঠে, রুমে আয় প্রিয়। রুমে আসতে বলেছে। তৈমুরের রাশভারী কণ্ঠ শুনে প্রিয়তার কোনো বাক্য বাইর না করে সুরসুর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার পেছনে তৈমুর নিজেও চলে যায়। তাদের প্রস্থান দেখে ইফা বিড়বিড় করে বলে, আজ প্রিয়তা গেল। রুমে ঢুকে তৈমুর দরজা লক করে প্রিয়তাকে দরজার দিকে পিঠ ঠেকিয়ে তার 2 হাত শক্ত করে ধরে রাখে তৈমুর। হেসে বলে, তুই আমার ভয় পাস না? প্রিয়তা কিছু বলে না। সে কি বলবে? ওদের সামনে ভাব নিয়ে বলতে গিয়েছিল, এবার সাজা তো তাকে ভুগতেই হবে। ব্যথা পাচ্ছি, ভাঙা ভাঙা আওয়াজে বলে প্রিয়তা। আর কি বললি? ভাইয়ের বিয়েতে নাচবে? তোর কত সাহস! আমি তাই দেখব। ছাড়ব এমনি বলেছি, ছাড়ুন না। পারলে নিজে নিজে ছাড়িয়ে নে। প্রিয়তা কিছুক্ষণ ছটফট করলো, কিন্তু তৈমুরের পেশিবহুল হাত এক চুলও নড়াতে পারেনি প্রিয়তা। সে হাল ছেড়ে দেয়। তা দেখে তৈমুর হাতের বাঁধন হালকা করে। নাচবে তো? অবশ্যই নাচবে, কিন্তু 4 দেয়ালের বাইরে নয়। তৈমুরের কথার ইঙ্গিত বুঝতে প্রিয়তার লজ্জায় মাথা নিচু করে নেয়। হুট করে তৈমুর প্রিয়তার ঠোঁট চেপে ধরে। সব রাগ যেন ঠোঁটের ওপরে ঝাড়ছে লোকটা। বেশ খানিকটা সময় বাদে ছেড়ে দেয়। এরপর কপালে কপাল ঠেকিয়ে পুনরায় হিসিয়ে বলে, ট্রাস্ট মি, তোর এই চুনোপুটির মতো শরীর নাজেহাল করতে আমার বেশিক্ষণ লাগবে না। প্রিয়তার বেশ ভোরেই ঘুম থেকে উঠেছে। তার অবশ্য কারণ আছে। তৈমুর কাল রাতে বলেছে আজকে প্রিয়তাকে ও বাড়ি নিয়ে যাবে। আদিত্য সামিরার বিয়ে প্রায় সপ্তাহ পার হতে চলল। প্রতিদিন প্রিয়তা বায়না করে ও বাড়ি যাবে, কিন্তু তৈমুর ব্যস্ততার কারণে নিয়ে যেতে পারে না। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে প্রিয়তা। ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল। হুট করে প্রিয়তা উঠে দাঁড়ায়। আয়নায় খাটে ঘুমন্ত তৈমুরের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। লোকটা সবসময় এমন উপর হয়ে ঘুমায়, যার দরুন পেটানো পিঠ দৃশ্যমান। প্রিয়তার চুল থেকে এখনও টপটপ করে পানি পড়ছে। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। প্রিয়তা ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটের পাশে দাঁড়িয়ে টাওয়ালের সাহায্যে চুলের পানি ঝাড়তে থাকে। পানির বিন্দু বিন্দু ফোঁটা তৈমুরের পিঠে গিয়ে জড়ো হচ্ছে। নড়ে চড়ে প্রিয়তা দিকে মুখ দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এবার প্রিয়তা চুল ঝাঁকে দিতেই তৈমুরের মুখে পানির ছিটে যায়। সে ভ্রুকুচকে হালকা করে চোখ খুলে আবারও বন্ধ করে নেয়। প্রিয়তা যেন মজা পাচ্ছে ঘুমিয়ে থাকা তৈমুরকে জ্বালাতন করতে। জেগে থাকলে তো তাকে জ্বালায়। এবার সে লোকটার ঘুমিয়ে থাকার সুবিধা নেবে। এবার প্রিয়তা চুল ছাড়িয়ে গোল গোল ঘুরতে লাগলো। তৈমুর চোখ বন্ধ করেই হাত বাড়িয়ে প্রিয়তার বাহু ধরে টেনে আনে। মুহূর্তেই প্রিয়তা আছড়ে পড়ে তৈমুরের বাহু জোরে। মুখ গুজে থাকে প্রিয়তার চুলে।
আমাকে জ্বালাতন করা। ছাড়ুন। মিনমিন করে বলে প্রিয়তা। হুম, এভাবেই থাক। আমি কেবল শাওয়ার নিয়েছি, ছাড়ুন প্লিজ। তৈমুর যেন প্রিয়তার কথা কানেই নিল না, উল্টো সে মুখ গুজে রইল প্রিয়তার ঘাড়ে। শুনছেন? হুম। চোখ বন্ধ করে উত্তর করে সে। আপনি কিন্তু আমাকে ও বাড়ি নিয়ে যাবেন বলেছেন কালকে রাতে। কিছুটা নড়ে চড়ে ওঠে সে। কয়টা বাজে দেখতে ফোন নিয়ে দেখতে পেল শাহেদ তাকে 11 বার কল করেছে। তৈমুর কল ব্যাক করে। শাহেদ কি বলল তা প্রিয়তা শুনতে পায়নি, তবে তৈমুরের বলা শেষ কথাটা ছিল, তুই কিছুক্ষণ সামলে নে, আমি আসছি। কল কাটে। প্রিয়তাকে বলে, প্রিয়। হয়েছে, ছাড়ুন, যেতে হবে না। আমি বাকি জন্মেও কোথাও যেতে চাইবো না। বিরক্তিতে চসূচক আওয়াজ করে তৈমুর। রাগ করো না জান। ছাড়ুন, নিচে যাব। বলেই ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগে প্রিয়তা। সম্পূর্ণ কথা তো শোন। প্রিয়তা চুপ করে থাকে। নিশ্চয়ই তোতে নিয়ে যাবে। তোর সাথে রুহানি আর রিফাকে নিয়ে যা। আপনি গিয়ে নিয়ে আসবেন? হ্যাঁ ঠিক আছে, যাব। সকাল সকাল বাগানের পাশে দোলনায় বসে আছে রুহানি। দৃষ্টি সামনের দিকে থাকলেও মন মস্তিষ্ক জুড়ে একটা কথাই ঘুরঘুর করছে। যেদিন অভ্রর সাথে তার কথা হয়েছিল, রুহানি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল। এবার শুধু অপরপক্ষে থাকা অভ্রকে সিদ্ধান্ত জানানো অপেক্ষা। আজকে বুধবার, রুহানির হিসেব অনুযায়ী আজকে অভ্র ঢাকা আসবে। ওই দিনের পর আরেকদিন অভ্র কল করেছিল, কিন্তু রুহানি ব্যস্ত ছিল, কল ধরতে পারেনি। পরবর্তীতে অভ্রের মেসেজ দেখেছিল সে, কিন্তু কোনো উত্তর করেনি। যেদিন অভ্রর সাথে তার প্রথম কথা হয়, সেদিন রুহানি অভ্রর চোখে নিজের জন্য করুণা নয় বরং ভালোবাসা ও সম্মান দেখতে পেয়েছিল। তাছাড়া অভ্রর সকল কাজেই রুহানির প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়, কিন্তু এতদিন রুহানি সেসব এড়িয়ে চলত। হয়তো নতুন কাউকে বিশ্বাস করতে চায়নি। মেয়েটার মনে ভয় কাজ করতো সবসময়, আবারও ঠকে যাওয়ার ভয়। তাই তো নিজেকে বোঝাতে এতটা সময় নিয়েছিল সে। অনেকক্ষণ ধরে প্রিয়তা আর রিফা রুহানিকে খুঁজছিল। তাকে বাগানের দিকটায় দেখে প্রিয়তা এগিয়ে আসে। আপু, তোমাকে খুঁজছিলাম তো। হুট করে প্রিয়তার কথায় রুহানি বেশ চমকে ওঠে। হ্যাঁ, কেন? আমি একটু ও বাড়ি যেতে চেয়েছি, তোমার ভাই ব্যস্ত, তোমাদের নিজে যেতে বলেছে। রুহানি পড়ে যায় পিপাকে। কি বলে না করবে? প্রিয়তা, আসলে আজকে আমার ফ্রেন্ডরা একসাথে লাঞ্চ করব। অনেকদিন আগের প্ল্যান। তুই বরং ইফাকে সাথে নিয়ে যা। হ্যাঁ, তাহলে তাই করি। বলেই প্রিয়তা চলে যায়। প্রিয়তা যেতেই রুহানি যেন হাফ ছেড়ে বাঁচল। মেয়েটা ভেবে পায় না সে কেন এত ভয় পাচ্ছে। তার কি ভয় পাওয়ার কথা? শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে বসে ঘামছে অভ্র। সে কি নার্ভাস? অবশ্যই মন মস্তিষ্ক জুড়ে একটাই প্রশ্ন, রুহানি কি আসবে? যদি না আসে তখন সে কি করবে? ফোনে তো বলে দিল রুহানির ইচ্ছার বিরুদ্ধে কিছুই করবে না, কিন্তু এখন তো ভয় হচ্ছে। যদি রুহানি না আসে তাহলে সে কি করবে? পারবে রুহানিকে ছাড়া থাকতে? এত প্রশ্ন, কিন্তু কোনো উত্তর তার জানা নেই। তার একমাত্র করণীয় আছে অপেক্ষা। আজকে অভ্রর কোনো মিটিং ফিটিং কিচ্ছু নেই। এটা তো শুধু ছুতো ছিল মাত্র। সকালের ফ্লাইটে ঢাকা এসেছে, সে ফিরতে টিকিটও কাটা আছে। সে অপেক্ষা করতে পারবে আজ রাত 8টা পর্যন্ত। এরপর আর কিছুই জানা নেই। ভাবনার মাঝেই অভ্রর ফোন বেজে ওঠে। রুহানি কল করেছে। অভ্রর বুক ধক করে ওঠে। কাঁপা হাতে ফোন তুলে নেয়। কানে আসে এক রমণীর রিনরিনে কণ্ঠস্বর। আপনি কোথায়? আমি তো লোকেশন অনুযায়ী এসেছি। নিজেকে ধাতস্থ করে অভ্র। আমিও তো এসেছি, আপনি কোথায়? এ কথা শুনে অভ্র উঠে দাঁড়ায়। আশেপাশে কোথাও রুহানি নেই। অভ্র জিজ্ঞেস করে, আমি কিন্তু 2য় তলায়। আচ্ছা, আমি 3য় তলায় এসে পড়েছিলাম, আসছি। বলেই রুহানি ফোন কেটে দেয়। অভ্রের বুকে ধক ধক বেড়েই চলেছে। রুহানি এসেছে। রুহানি তার সাথে দেখা করতে এসেছে। সে কি সত্যি এসেছে? রুহানি শাড়ি পরে এসেছে তো। উত্তেজনায় অভ্রর প্রাণ যায় অবস্থা। হাত পা ঘামছে কেন? কারো কণ্ঠ শুনে অভ্রর ভাবনার ছেদ ঘটে। পেছন থেকে কেউ ডাকছে তাকে। আর কেউ না, রুহানি ডাকছে। এই কণ্ঠ তো তার পরিচিত, ডাকটা তো অতি পরিচিত। অভ্র সাহেব। পেছনে ঘুরে অভ্র হার্টবিট একটা মিস করলো বোধহয়। বুকের ভেতর থাকা যন্ত্রটা বের হয়ে আসার উপক্রম। গোলাপি রঙের শাড়ি পরে অভ্রের সামনে দাঁড়িয়ে আছে রুহানি। অভ্রকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুহানি ইতস্তত বোধ করে।
এগিয়ে গিয়ে অভ্রর সামনাসামনি সিটে বসে পড়ে। রুহানিকে বসতে দেখে অভ্র নিজেও বসে খাবার অর্ডার দেয়। আমি কি আসতে দেরি করে ফেলেছি? আপনাকে অপেক্ষা করালাম কি? না, আপন মানুষের জন্য অপেক্ষা করাই যায়। অভ্র তার কথায় তাকে ফিরিয়ে দিল, যা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। অভ্র সাহেব, আমার একটা অতীত আছে, আপনি হয়তো জানেন, তবে তা ধোঁয়াশা। আমি আজ সব কিছু আপনার কাছে বলতে চাই, আপনি প্লিজ আটকাবেন না। আমি সম্পূর্ণটুকু আপনাকে জানাতে চাই। অভ্র নিজ থেকে কিছু বলতে চাইছিল, তার আগেই রুহানি বলতে শুরু করে। অভ্র আটকাতে চেয়েও আর আটকায় না, বলুক আজ, সে শুনবে। সব জানার পরও নিজের সবটুকু উজাড় করে রুহানিকে আগলে রাখবে সে। সারাদিনের ব্যস্ততা শেষে তৈমুর গিয়েছিল প্রিয়তাদের বাড়িতে নিয়ে আসতে। সামিরা তো আজ প্রিয়তাকে আসতেই দেবে না, অনেক করে বলেছিল তৈমুরের কাছে, কিন্তু সে তো মানতে নারাজ। প্রিয়তাকে ছাড়া সে থাকতে পারবে নাকি? ড্রাইভিং সিটে বসে থাকা তৈমুরের ফোনে কল আসে। আকাশ কল করেছে। তৈমুর যখন আশরাফুদ্দিনের সাথে বসে কথা বলছিল তখন অনেকবার কল করেছে আকাশ। বিরক্তি নিয়ে কল তোলে তৈমুর। ভাই ভাই আমারে বাঁচান, ওরা আমারে মাইরা ফালাইব। রাত প্রায় 9টা। শহর থেকে দূর শুনশান জনমানবহীন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তৈমুরের গাড়ি। আকাশের গল্পে সেখানে এক মুহূর্ত দেরি না করে একা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছে তৈমুর। আকাশ তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু সে সময় হয়ে ওঠেনি, তার আগেই কল কেটে যায়। এখন ছেলেটা কোন অবস্থায় আছে সে জানে না। যে নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বার ট্রেস করে একটা লোকেশন সংগ্রহ করে সেই লোকেশন অনুযায়ী গাড়ি এগিয়ে নিচ্ছে সে। লোকেশন শাহেদ কেউ পাঠিয়েছে, কিন্তু শহরের রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে পিছিয়ে আছে তারা। তৈমুরের চতুর মস্তিষ্ক জানান দিচ্ছে আকাশকে এভাবে উঠিয়ে নিয়ে যাওয়ার পেছনে মুখলেশের হাত রয়েছে। বেশ কিছুক্ষণ আগে সে জেল থেকে পালিয়েছে, এর মাঝে কোনো স্টেপ নেয়নি। এই নিয়ে বেশ চিন্তিত ছিল তৈমুর। মুখলেশের মতন মানুষ চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার লোক না, সে কিছু একটা চাল চালছে। হতে পারে আকাশকে উঠিয়ে নিয়ে যাওয়া এটা তৈমুরকে ফাঁদে ফেলার একটা টোপ। আকাশের লাস্ট লোকেশন এই রাস্তাতেই দেখাচ্ছে। তৈমুর গাড়ির গতি কমিয়ে আশেপাশে দেখতে থাকে। গাড়ির হেডলাইটের আলো ছাড়া রাস্তায় আলো নেই বললেই চলে। অনেক দূরে দূরে একটা করে ল্যাম্পপোস্ট। এভাবেই অনেকটা পথ যাওয়ার পর সামনে আরেকটা গাড়ির দেখা পাওয়া যায়। গাড়িটা স্থির দাঁড়িয়ে আছে, যেন কারো অপেক্ষায় ছিল। নয়তো এই জনমানবহীন রাস্তায় কোনো কারণ ছাড়া এভাবে গাড়ি থামিয়ে রাখার কথা না। তৈমুরের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়, মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। সামনের গাড়িটি থেকে বেশ কয়েক হাত দূরে তৈমুর গাড়ি দাঁড় করায়। তৈমুরের গাড়ি দাঁড় করাতেই থেমে থাকা গাড়ির পেছনে লাইট জ্বলে ওঠে। তৈমুর সতর্কতার সাথে গাড়িতে থাকা তার লাইসেন্স করা বন্দুক প্যান্টের পকেটে নিয়ে নেয়। হুট করে সামনের গাড়ির পেছনের দরজা থেকে ভেতর থেকে খুলে কেউ একজন বেরিয়ে আসে। মুখলেশ গাড়ি থেকে বেরিয়ে হাত দিয়ে টেনে অন্য একজনকে গাড়ি থেকে বের করে নিয়ে এলো। অপর লোকটার মুখে কালো কাপড় বাঁধা, হাত পেছন দিকে বেঁধে রাখা, তার মাথায় বন্দুক তাক করে আছে মুখলেশ। মুখ হাতে বেঁধে রাখা লোকটার পরনের শার্ট নজরে আসতেই তৈমুর চমকায়। আকাশ, অস্ফুট স্বরে বলে ওঠে তৈমুর। তৎক্ষণাৎ তৈমুরের ফোন বেজে ওঠে। এক পলক কাটার আগেই তৈমুর কল তুলে কানে নেয়। নিজের পোষা চামচাকে বাঁচাতে এত দূর, এই কাজ তো বাহবা দেওয়ার যোগ্য। গাড়ি থেকে নামতে নামতে বলে তৈমুর। শালা জানোয়ার, ও আমার ভাই। তৈমুরের এহেন কথা যেন মস্করা মনে হলো মুখলেশের কাছে। হুহা করে হেসে ওঠে সে। তা দেখে তৈমুর মুখলেশের দিকে বন্দুক তাক করে রেখে এগোতে থাকে। কোনো চালাকি নয়, এক পায়ে এগোবে না, নয়তো এটাকে টপকে দেব। কি চাই তোর? তৈমুরের শান্ত কণ্ঠ। আমার তোর ধ্বংস চাই। তুই আমার গোছানো সাম্রাজ্য ধ্বংস করেছিস। তোর জন্য আমি আজ জেল পলাতক আসামি, সব তোর জন্য। আমি তোরে খুন করে ফেলবো। তো কর, মেরে ফেল, তোর সামনে তো আছে। আমাকে মেরে ফেলে সহজ যদি তোর থাকতো, তাহলে আজ এভাবে অন্যজনকে বশীভূত করে আমি এখানে আনতি না। কাপুরুষের মতো পেট পিছে না খেলে সামনে থেকে আয়। মুখলেশ আকাশের দিকে বন্দুক তাক করে আছে আর তৈমুর মুখলেশের দিকে।
দুজনের কথোপকথনের মাঝে আকাশ একটু একটু করে পিছনে বেঁধে রাখা হাত ছাড়ানোর চেষ্টা করছিল, যা তৈমুর লক্ষ্য করে মোখলেসের সাথে কথা দীর্ঘ করছিল। মোখলেস এখনও আকাশের বাহু আঁকড়ে মাথায় বন্দুক তাক করে আছে। পিছনে বেঁধে রাখা হাত আলগা হয়েছে অনেকটা, তবু আকাশ ওভাবেই রইল। তৈমুরের ইশারা না পাওয়া অবধি কিছু করাটা বোকামি। তুই ওকে ছেড়ে দে, আমি নিজ থেকে তোর কাছে ধরা দেব। তুই তোর হাতের বন্দুক ফেলে দে। আমি বন্দুক ফেলে দিলে তুই আকাশকে ছেড়ে দিবি, তার কি কোনো প্রমাণ আছে? ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, খড়ে মেরে আমার কি লাভ? তৈমুর গাড়ি রাস্তায় থামিয়ে থানায় কল করে দিয়েছিল। তার হিসেব অনুযায়ী আর কিছুক্ষণের মাঝে পুলিশ টিম এখানে এসে উপস্থিত হবে। ঠিক আছে, আমি বন্দুক ফেলে দিচ্ছি, তুই আকাশকে ছেড়ে দে। তৈমুরের এহেন কথা শুনে আকাশ শব্দ না বোধক মাথা নাড়াতে লাগে। তৈমুর তা দেখে কিন্তু আমলে নেয় না, মাথা দিয়ে ইশারা দেয় আকাশকে। তৈমুর হাতে থাকা বন্দুক পিচ ঢালে রাস্তার ওপর রেখে সোজা হয়ে দাঁড়ায়। তৈমুর উঠে দাঁড়াতেই মোখলেস বন্দুক ঘুরিয়ে তৈমুরের দিকে তাক করে। তৈমুর সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। ট্রিগার চাপবে ঠিক সেই মুহূর্তে আকাশ শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে গা ছাড়া দিয়ে মোখলেসের হাত থেকে বন্দুকের নল চেপে ধরে। মোখলেস তা ছাড়াতে চাচ্ছে, তার আঙুল এখনও বন্দুকের ট্রিগারে। ধস্তাধস্তির এক পর্যায়ে মোখলেস ট্রিগার চেপে ধরে। মুহূর্তেই নিস্তব্ধ পরিবেশে ঝংকার তুলে তৈমুরের চিৎকার। আকাশ! মাটিতে লুটিয়ে পড়ে আকাশের দেহ। তখনই ক্ষীণ আওয়াজে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে আসে। তৈমুর ছুটে যায় পিচ ঢালা রাস্তায় পড়ে থাকা আকাশের দিকে। সাইরেনের আওয়াজ পেয়েই মোখলেস দলবল নিয়ে সেখান থেকে কেটে পড়ে। তাদের গাড়ি চলতে দেখে তৈমুর পাশে হাত রেখে নিজের বন্দুক হাতে তুলে নিয়ে গাড়ির দিকে নিশানা করে গুলি ছোড়ে। গুলিটা গাড়ির পেছনের কাছে গিয়ে লাগে। গুলিটা লেগেছে আকাশের পেট বরাবর। ছেলেটা কাতরাচ্ছে, চোখ নিভু নিভু। তৈমুর ছেলেটার মুখে বাঁধন খুলে দেয়। আকাশ, তোর কিচ্ছু হবে না, এক্ষুনি গাড়ি এসে যাবে, চোখ বন্ধ করিস না। ভাই ভাই আমার মারে দেখা রাখেন বলেই চোখ বুঝে নেয় আকাশ। তৈমুর ডাকে, মুখে হাত দিয়ে ডাকে, তবু কোনো সাড়া পাওয়া যায় না। তৈমুরের সমস্ত শরীর রক্তের ছোপ ছোপ দাগে ভিজে গেছে। এমন সময় পুলিশের গাড়ি এসে থামে। তৈমুরের কোলে আকাশের বডি, দুজনেই রক্তে মাখামাখি। তৈমুরের পাশেই পড়ে আছে তার লাইসেন্স বন্দুক। এসব দেখে মুহূর্তেই ভিন্ন কিছু ভেবে নেয় পুলিশ অফিসার। অফিসার, ওর হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন দয়া করে। কনস্টেবল এগিয়ে এসে তৈমুরের পাশে পড়ে থাকা বন্দুক তুলে নেয়। এতক্ষণে শাহেদের গাড়ি এসে থামে সেখানে। পুলিশ অফিসার তৈমুরের দিকে এগিয়ে গিয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট তুমুর ইফতিখার ইলসান। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।